রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয় মূলত 14 তারিখ থেকেই আর কি। তো 14 তারিখে যখন দেশের সর্বোচ্চ দায়িত্বশীলের কাছ থেকে আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা এই ট্যাগটাকে প্রত্যাখ্যান করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু তখন আসলে রাতের বেলাতেই আসলে জমায়েতটা হয়। জমায়েতে সেখানে আমাদের বোনেরা ছিলেন, আমাদের ভাইয়েরা ছিলেন। তখন কিন্তু স্লোগান হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তখন এই যেই স্লোগানটা, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই স্লোগানটা কিন্তু আসলে তখন আসলে কল্পনারও বাইরে ছিল, শিক্ষার্থীরা এই স্লোগানটা দিচ্ছিল। তো সেই জায়গা থেকে এই আন্দোলনটা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে রূপ নেয়। এরপর 15 তারিখে যখন রাজু ভাস্কর্যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি এবং আন্দোলনটা আমরা হলপাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাই। সেই মিছিলে ছাত্রলীগের পেটোয়া বাহিনী তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, মাথায় হেলমেট পরে, হাতে রামদা নিয়ে আমাদের উপর নৃশংস হামলা চালায় এবং আমাদের বোনদেরকে রক্তাক্ত করে এবং নির্মমভাবে আমাদের বোনদের উপরে হামলা চালায়। এরপর যখন আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমরা সবাই যখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে যাই, তখন কিন্তু ঢাকা মেডিকেলের মধ্যেও হামলা চালায় তারা। কি একটা বিভৎস ব্যাপার যে আসলে আপনি হামলা করেছেন, তারা আহত হয়েছে, তারা চিকিৎসা নিতে যাচ্ছে, সেই চিকিৎসাটাও পর্যন্ত আপনি নিতে দিচ্ছেন না। এবং যে সকল ডাক্তাররা চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসে, আপনি তাদেরকেও হামলা করছেন, তাদেরকেও বাধাগ্রস্ত করছেন। এবং এক্স রে রুমগুলোতে ঢুকে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে মারতেছিল, তখনকার দৃশ্যটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এরপরে 16 তারিখে আমরা কিন্তু এটার প্রতিবাদ জানাই এবং আমরা তখন শহীদ মিনারে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করি। তো শহীদ মিনারেই তখন আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং 16 তারিখেই কিন্তু আপনারা জানেন যে আমাদের রংপুরে আমাদের আবু সাইদ ভাই সহ আরও সারা দেশে আরও 5 জনকে, মোট 6 জনকে কিন্তু শহীদ করা হয়। তো সেই জায়গা থেকে আসলে যখন আসলে মানে সামান্য কোটা সংস্কার আন্দোলনেই যদি আসলে আমাদের জীবন উৎসর্গ করতে হয়, তখন কিন্তু আসলে আমাদের বোধগম্য হয়েছিল যে এই আন্দোলনটা আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে থাকবে না, এই আন্দোলনটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে যাচ্ছে। তো তারপরে 17 তারিখে যখন আমরা গায়েবানা জানাজা পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে, গায়েবানা জানাজা শেষ করার সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে, ছোড়রা গুলি ছুলে। এবং এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তারা পুলিশ দিয়ে তারা টিয়ার শেল নিক্ষেপ করে, ছোড়রা গুলি নিক্ষেপ করে কিন্তু শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়। তো তারপরে সেদিনই আমরা স্লোগান দিয়েছিলাম যে বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এবং 18 তারিখ থেকে আপনারা জানেন যে আমরা কিন্তু আসলে 18 জুলাই থেকে আমরা কিন্তু বাংলাদেশের জনগণের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং দেশের বাইরে অবস্থান যারা করছিলেন তারাও কিন্তু আমাদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিলেন। এরপরই কিন্তু আসলে আমাদের বেশ কয়েকজন সমন্বয়কদেরকে কিন্তু আসলে গুম করা হয়। যেমন সেখানে রিফাত ছিল, আসিফ ভাই ছিলেন, তাদেরকেও আসলে গুম করা হয়। তো রিফাতের বাবা আমাকে ফোনের করেছিলেন। তার রিফাতের বাবা ঢাকার বেশ কিছু, যেমন ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে তার ছেলের লাশ খুঁজতেছিলেন। তো এই যে একটা বিভৎস দৃশ্য যে আসলে বাবা তার ছেলের লাশ খোঁজার জন্য মর্গে মর্গে ঘুরছেন। আসিফ ভাইয়ের বাবা ফোন করে কান্না করতেছিলেন। তো সেই জায়গা থেকে তারাও ঢাকায় আসেন। ঢাকায় আসার পরে সে যখন আসলে মর্গে লাশ খোঁজার জন্য যায়, তো এই যে একটা বিভৎস দৃশ্য, এরকম হয়তো অনেকের বাবা, অনেকের মা তারা লাশ খুঁজতে গিয়েছেন, মর্গে গিয়েছেন, তাদের ছেলেকে আর কোথাও পাননি, তাদের ছেলেকে হয়তোবা এখনও পাননি। এখনও হয়তোবা কোনো মা তার ছেলেকে হয়তোবা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ান, কিন্তু তাদের আসলে কত বেওয়ারিশ লাশ, আসলে কত বেওয়ারিশ শহীদ যে আসলে এই গণ অভ্যুত্থানে মাধ্যমে শহীদ হয়েছেন, তাদেরকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। তো এই যে একটা যন্ত্রণা, একটা মনের মধ্যে কিন্তু এই বেদনাগুলো কিন্তু আমাদের সবসময় থাকে যে আসলে হয়তো আমরা আমাদের বাবা মার কোলে ফিরতে পেরেছি, আমরা বেঁচে আছি। এরকম অনেক বাবা মা আছে যাদের সন্তান আন্দোলনে গিয়েছে আর সন্তান কখনোই ফিরে আসেনি। তো এই চিন্তাগুলো কিন্তু আমাদের আসলে প্রতিনিয়তই আমাদেরকে পীড়া দিতে থাকে। এবং আমরা কিন্তু আসলে এই পীড়াটার জন্য আমরা দেখা যায় যে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতে এবং এর পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু আমরা রাতে ঘুমাতে গেলেও কিন্তু আমাদের চিন্তার জগতে কিন্তু আসলে এই পীড়াগুলো দিতে থাকে, এই যন্ত্রণাগুলো হতে থাকে, একটা অস্বস্তিতে ভুগতে থাকি যে আসলে এই যে বেঁচে আছি, হয়তোবা আমার কোনো ভাই যে বেঁচে নেই, আমার কোনো শিক্ষার্থী বন্ধু সে আজকে বেঁচে নেই, তার বাবা মা আজকে তার ছেলের জন্য কান্না করছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খুবই অসংখ্য পীড়া দিচ্ছে আর কি, যন্ত্রণা দিচ্ছে, যার কারণে আমরা কিন্তু ঘুমাতে পারছি না।